শিক্ষার্থী, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিজ্ঞানের অনলাইন পাঠদান কার্যক্রমের আমার চতুর্থ পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি ফারজানা আফরোজ, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, কুমিল্লা সরকারি সিটি কলেজ। আমার চলমান আলোচিত অধ্যায়টি হচ্ছে পাঠ্যপুস্তকের পঞ্চম অধ্যায় মানব শারীরতত্ত্ব, শ্বসন ও শ্বাসক্রিয়া। এই অধ্যায়ের আলোচিত পূর্ব পাঠগুলো ছিল মানবদেহের শ্বসনতন্ত্র প্রথম পাঠ, অ্যালভিউলাসের গঠন দ্বিতীয় পাঠ, শ্বাসক্রিয়া শ্বাসক্রিয়ার বা শ্বসনক্রিয়ার প্রকারভেদ এবং প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রম আমার তৃতীয় পাঠ। আজকের আলোচিত বিষয়বস্তু শ্বাসহার এবং প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ। প্রথমেই আসি, শ্বাসহার বলতে আমরা কি বুঝি। আমরা জানি আমাদের শ্বসনে দুটো গ্যাসের প্রয়োজন, একটি অক্সিজেন এবং অন্যটি কার্বন ডাই অক্সাইড। এই দুটো গ্যাসের গ্রহণ এবং বর্জনের অনুপাতই হলো শ্বাসহার। সংজ্ঞা হিসেবে আমরা যদি একে বলি তাহলে বলতে পারি শ্বাস প্রশ্বাসের সময় যে পরিমাণ অক্সিজেন দেহে গৃহীত হয় এবং যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড দেহ থেকে নির্গত হয় তার অনুপাতকে শ্বাসহার বলে। এর অনুপাতটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাই শ্বাসহার সমান সমান কার্বন ডাই অক্সাইড বর্জন ডিভাইডেড বাই অক্সিজেন গ্রহণ। এখানে সাধারণত বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণের উপর ভিত্তি করে শ্বাসহারের মানে পার্থক্য হয়ে থাকে। যেমন শর্করা জারণের শ্বাসহার হলো 1। সমীকরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা যায়। আমরা সমীকরণ হিসেবে জানি যে 1 অণু গ্লুকোজ 6 অণু অক্সিজেন দ্বারা জারিত হয়ে 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 6 অণু পানি উৎপন্ন করে। এই সমীকরণ অনুসারে এর শ্বাসহার হলো 6 অণু কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই 6 অণু অক্সিজেন, যার ফলাফল 1। অর্থাৎ শর্করা জারণের শ্বাসহার হলো 1। এবার আসো আমরা একটু জানি প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম কিভাবে নিয়ন্ত্রিত হয়। মানুষের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম দুভাবে নিয়ন্ত্রিত হয়। 1 স্নায়ুজ বা স্নায়বিক নিয়ন্ত্রণ, 2 রাসায়নিক নিয়ন্ত্রণ। প্রথমে আমরা স্নায়ুজ নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করব। এতে ভূমিকা রাখে শ্বাসকেন্দ্র, প্রতিবর্তক ক্রিয়া এবং অন্যান্য স্নায়বিক উদ্দীপনা। শ্বাসকেন্দ্র মস্তিষ্কের যে 4টি কেন্দ্র থেকে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয় তাদের শ্বাসকেন্দ্র বলে। কেন্দ্রগুলো হচ্ছে পন্সের পার্শ্বদেশে অবস্থিত 2 জোড়া, 1 নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র, 2 অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র। অপরদিকে বাকি 2 জোড়া হচ্ছে মেডুলার পার্শ্বদেশে অবস্থিত, অর্থাৎ 3 প্রশ্বাস কেন্দ্র, 4 নিঃশ্বাস কেন্দ্র। এই শ্বাসকেন্দ্রগুলো কিভাবে আমাদের প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যাবলী নিয়ন্ত্রণ করে তা এবার আলোচনা করব। উল্লেখিত 4 ধরনের শ্বাসকেন্দ্র শ্বসন সংশ্লিষ্ট বিভিন্ন অঙ্গের সাথে স্নায়ুজালক দিয়ে যুক্ত থাকে। স্নায়ুজালকগুলো কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন আয়ন মাত্রার উপর বিশেষভাবে সংবেদনশীল। স্নায়ুজালকগুলোর মধ্যে প্রশ্বাস কেন্দ্র ও নিঃশ্বাস কেন্দ্রের ক্রিয়া ছন্দময়, কারণ কেন্দ্র দুটির একটি উদ্দীপিত হলে অপরটি অবদমিত হয়ে পড়ে, অর্থাৎ এদের ক্রিয়া বিপরীতমুখী। শ্বাসকেন্দ্রের কার্যধারায় প্রথমে রক্তে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে অ্যানিউস্টিক কেন্দ্র উদ্দীপিত হয়ে তা প্রশ্বাস কেন্দ্রে পৌঁছালে যথাক্রমে ফ্রনিক স্নায়ু ও ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে সেই উদ্দীপনা ডায়াফ্রাম ও ইন্টারকোস্টাল পেশিতে পৌঁছায়, ফলে তৎক্ষণাৎ প্রশ্বাস ক্রিয়া শুরু হয়। আমরা বিষয়টিকে একটি রেখাচিত্রের মাধ্যমে দেখতে পারি। কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে অ্যানিউস্টিক কেন্দ্র উদ্দীপিত,
যে উদ্দীপনা প্রশ্বাস কেন্দ্রে যাবার ফলে প্রশ্বাস কেন্দ্র থেকে সেই উদ্দীপনা ফ্রনিক স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রামে যায় এবং ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে ইন্টারকোস্টাল পেশিতে যায় এবং তৎক্ষণাৎ প্রশ্বাস শুরু হয়। ঠিক একই সময়ে স্নায়ু উদ্দীপনা প্রশ্বাস কেন্দ্র থেকে নিউমোটেক্সিক কেন্দ্রে প্রেরিত হয়। নিউমোটেক্সিক কেন্দ্রের স্নায়ু উদ্দীপনা ও ভেগাস স্নায়ুর মাধ্যমে ফুসফুসে প্রশ্বাস গ্রহণের জন্য বায়ুস্ফীতির উদ্দীপনা অ্যানিস্টিক কেন্দ্রে পৌঁছালে তা প্রশমিত হয়ে পড়ে। এতে প্রশ্বাস কেন্দ্রে স্নায়ুতাড়না বন্ধ হবার ফলে প্রশ্বাস ক্রিয়া বন্ধ হয়। রেখাচিত্রের সাহায্যে বিষয়টি একটু দেখছি। প্রশ্বাস কেন্দ্র থেকে উদ্দীপনা যাবে নিউমোটেক্সিক কেন্দ্রে এবং নিউমোটেক্সিক কেন্দ্রের উদ্দীপনার সাথে ভেগাস স্নায়ুর মাধ্যমে ফুসফুসের প্রশ্বাস গ্রহণের জন্য বায়ুস্ফীতির উদ্দীপনা অ্যানিস্টিক কেন্দ্রে পৌঁছানোর পর এটি প্রশমিত হয়ে প্রশ্বাস কেন্দ্রে বায়ুতাড়না বা স্নায়ুতাড়না বন্ধ করে দেয়, ফলে প্রশ্বাস ক্রিয়া বন্ধ হয়ে যায়। নিউমোটেক্সিক কেন্দ্র থেকে স্নায়ুতাড়না আবার নিঃশ্বাস কেন্দ্রে পৌঁছানোর ফলে নিঃশ্বাস ক্রিয়া শুরু হয়। একই সাথে নিউমোটেক্সিক কেন্দ্র হতে স্নায়ুতাড়না প্রশ্বাস কেন্দ্র ও নিঃশ্বাস কেন্দ্রে পৌঁছানোর ফলে একই সময়ে প্রশ্বাস ক্রিয়া বন্ধ হয় ও নিঃশ্বাস ক্রিয়া শুরু হয়। নিঃশ্বাস ক্রিয়ার শুরুর পর্যায়ক্রমিক রেখাচিত্র, অর্থাৎ নিউমোটেক্সিক কেন্দ্রের উদ্দীপনা নিঃশ্বাস কেন্দ্রে পৌঁছানোর সাথে সাথে নিঃশ্বাস ক্রিয়া শুরু হবে এবং একই সাথে যা পূর্বের রেখাচিত্রে প্রদর্শিত হয়েছে, একই সাথে প্রশ্বাস কেন্দ্রে সেই উদ্দীপনা যাবার পর প্রশ্বাস ক্রিয়া বন্ধ হবে। নিঃশ্বাস ক্রিয়া চলার সময় আবার ফুসফুস সংকোচনের জন্য কোনো উদ্দীপনা অ্যানিস্টিক কেন্দ্রে পৌঁছায় না বলে এর অবদমন ক্রিয়া অপসৃত হয়। ফলে অ্যানিস্টিক কেন্দ্র পুনরায় উদ্দীপিত হয়ে স্নায়ুতাড়না প্রশ্বাস কেন্দ্রে প্রেরণ করায় পুনরায় প্রশ্বাস ক্রিয়া শুরু হয়। এভাবে পর্যায়ক্রমে ঘটনার পুনরাবৃত্তির মাধ্যমে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়। রেখাচিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা। নিঃশ্বাসক্রিয়া বন্ধ অবস্থায় অ্যানিস্টিক কেন্দ্রে ফুসফুসের সংকোচনের জন্য উদ্দীপনাবিহীন এবং অবদমন ক্রিয়া অপসৃত হয়, ফলে অ্যানিস্টিক কেন্দ্র উদ্দীপিত হয় এবং যে উদ্দীপনা প্রশ্বাস কেন্দ্রে পৌঁছানোর সাথে সাথে পুনরায় প্রশ্বাস ক্রিয়া শুরু হয়। এতক্ষণ পর্যন্ত আমরা শ্বাস কেন্দ্রের মাধ্যমে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম যে বর্ণনা দিয়েছি তার পূর্ণাঙ্গ যে ধারাবাহিক রেখাচিত্র সেটি একটু দেখে নেই। কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে অ্যানিস্টিক কেন্দ্র উদ্দীপিত, যে উদ্দীপনা প্রশ্বাস কেন্দ্রে যাবার পর প্রশ্বাস কেন্দ্র থেকে ফ্রনিক স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে ইন্টারকোস্টাল পেশিতে পৌঁছানোর সাথে সাথে প্রশ্বাস ক্রিয়া শুরু হয়। আবার প্রশ্বাস কেন্দ্রের উদ্দীপনা নিউমোটেক্সিক কেন্দ্রে যাবার পর সে উদ্দীপনার সাথে ভেগাস স্নায়ুর মাধ্যমে ফুসফুসে প্রশ্বাস গ্রহণের জন্য বায়ুস্ফীতির উদ্দীপনা যোগ হয়ে অ্যানিস্টিক কেন্দ্রে যায়। এতে করে অ্যানিস্টিক কেন্দ্র প্রশমিত হয়ে প্রশ্বাস কেন্দ্রে স্নায়ুতাড়না বন্ধ করে দেয় এবং এর ফলে প্রশ্বাস ক্রিয়া বন্ধ হয়। একই সাথে নিউমোটেক্সিক কেন্দ্র থেকে উদ্দীপনা নিঃশ্বাস কেন্দ্রে যাবার পর নিঃশ্বাস ক্রিয়া শুরু হয়। এই নিঃশ্বাস ক্রিয়া চলমান অবস্থায় অ্যানিস্টিক কেন্দ্র ফুসফুস সংকোচনের উদ্দীপনাবিহীন হয় এবং অবদমন ক্রিয়া অপসৃত হয়। ফলে অ্যানিস্টিক কেন্দ্র পুনরায় উদ্দীপিত হয়ে প্রশ্বাস গ্রহণ প্রক্রিয়া শুরু করে। অর্থাৎ এভাবে পর্যায়ক্রমিক ভাবে আমাদের দেহে প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়া চলমান, যা এখানে শ্বাসকেন্দ্রের মাধ্যমে রেখাচিত্রের সাহায্যে দেখানো হয়েছে। প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে শ্বাসকার্য নিয়ন্ত্রণ। শ্বাসক্রিয়ার সাথে সম্পর্কিত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমে
শ্বসন ক্রিয়া নিয়ন্ত্রণ করে। যেমন প্রশ্বাস ক্রিয়ায় বায়ু স্ফীত হলে, ফুসফুসের টানে গ্রাহক কোষসমূহ উদ্দীপিত হলে তা ভেগাস স্নায়ুর মাধ্যমে স্নায়ুকেন্দ্রে প্রেরণ করে এর কার্যক্রমকে প্রশমিত করার ফলে প্রশ্বাস ক্রিয়া বন্ধ হয়। অপরদিকে নিঃশ্বাস ক্রিয়ার সময় ফুসফুস সংকুচিত থাকে বলে টানগ্রাহক কোষ উদ্দীপিত হয় না, ফলে ভেগাস স্নায়ুর মাধ্যমে কোনো স্নায়ু তাড়না পরিবাহিত না হওয়ায় অ্যানিস্টিক কেন্দ্র উদ্দীপনা ফিরে পেয়ে প্রশ্বাস ঘটায়। ফুসফুসের এরূপ স্ফীতি ও সংকোচনের ফলে সৃষ্ট প্রতিক্রিয়াকে হেরিং-ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া বলে। এর দ্বারা শ্বাসক্রিয়ার ছন্দ নিয়ন্ত্রিত হয়। আমরা এখানে প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়া দেখলাম, যার ফলে ফুসফুসের যে সংকোচন এবং প্রসারণ ভূমিকা রেখেছে এবং প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে এটি সংঘটিত হয়েছে। এছাড়াও নাসিকা গহ্বরে মিউকাস পর্দায় উদ্দীপনাজনিত স্নায়ুতাড়না অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে হাঁচি প্রতিবর্ত ক্রিয়ার উদ্ভব ঘটায় এবং শ্বাসক্রিয়ার পরিবর্তন আনে। আবার বহিরাগত কিছু ট্রাকিয়াতে প্রবেশ করলে এর মিউকাস পর্দা উদ্দীপিত হয়ে ভেগাস স্নায়ুর মাধ্যমে কাশি প্রতিবর্ত ক্রিয়ার উদ্ভবে শ্বাসক্রিয়ার পরিবর্তন ঘটে। আবার খাদ্য গলধকরণ বাধাগ্রস্ত হলে গলবিল অঞ্চলের স্নায়ু উদ্দীপনা গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে গ্যাগ প্রতিবর্ত ক্রিয়ার উদ্ভব ঘটায় এবং শ্বাসক্রিয়া বন্ধ করে দেয়। অনেক সময় দেহের ত্বক, ভিসেরা, পেশি, অস্থিসন্ধি ইত্যাদি হতে সৃষ্ট স্নায়ু উদ্দীপনা প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে শ্বাসক্রিয়াকে প্রভাবিত করে। অন্যান্য স্নায়বিক উদ্দীপনার মাধ্যমে শ্বাসকার্য নিয়ন্ত্রণ। সেরিব্রাল কর্টেক্স, মধ্য মস্তিষ্ক, হাইপোথ্যালামাস ইত্যাদি স্থানে গৃহীত স্নায়ুতাড়না অনেক ক্ষেত্রে শ্বাসক্রিয়াকে প্রভাবিত করে। সেরিব্রাল কর্টেক্সে যেসব স্থানে কথা বলা, ঘ্রাণ গ্রহণ, খাদ্য চর্বণ ও গলাধকরণের সাথে সংশ্লিষ্ট সেসব স্নায়ুকেন্দ্র শ্বাসক্রিয়াকে প্রভাবিত করে। যেমন কথা বলার সময় দীর্ঘ নিঃশ্বাস ক্রিয়ার পরই দ্রুত প্রশ্বাস ক্রিয়া ঘটায়। হাইপোথ্যালামাস আবেগজনিত স্নায়ুতাড়না দ্বারা শ্বাসক্রিয়া প্রভাবিত হয়। দেহের যে কোনো স্থান থেকে উদ্ভূত যন্ত্রণাদায়ক স্নায়ুতাড়না শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি করে, কিন্তু অধিক যন্ত্রণাদায়ক স্নায়ুতাড়না শ্বাসক্রিয়া বন্ধ করে দেয়। শ্বাসকার্যের রাসায়নিক নিয়ন্ত্রণ। আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম স্নায়ুজ নিয়ন্ত্রণ, এখন রাসায়নিক নিয়ন্ত্রণ। রক্তের কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন ও হাইড্রোজেন আয়নের মাত্রা শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আমরা পর্যায়ক্রমিকভাবে দেখাচ্ছি এই তিনটি উপাদান কিভাবে শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। রক্তে অক্সিজেনের অভাব বা আধিক্যে ক্যারোটিড ও অ্যাওর্টিক বডির কেমোরেসেপ্টর কোষগুলো উদ্দীপিত হয়ে বা সরাসরি শ্বাসকেন্দ্রকে উদ্দীপিত করে। অক্সিজেনের অভাবজনিত উদ্দীপনা শ্বাসকেন্দ্র থেকে ফুসফুসে পরিবাহিত হয়ে শ্বসন হার বৃদ্ধি করে। আবার অক্সিজেনের আধিক্যজনিত কারণে তাড়না শ্বাসকেন্দ্রকে প্রশমিত করার মাধ্যমে শ্বাসক্রিয়ার হারকে হ্রাস করে। ক্যারোটিড ও অ্যাওর্টিক বডির এবং মেডুলার কেমোরেসেপ্টর কোষ কার্বন ডাইঅক্সাইডের মাত্রা দ্বারা উদ্দীপিত হয়ে শ্বাসক্রিয়াকে প্রভাবিত করে। রক্তে কার্বন ডাইঅক্সাইডের চাপ বৃদ্ধি পেলে শ্বাসক্রিয়ার গভীরতা বেড়ে শ্বাসক্রিয়ার হার বাড়ে। আবার রক্তে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমে আসলে শ্বাসক্রিয়ার হারও কমে আসে। কার্বন ডাইঅক্সাইডের মতো হাইড্রোজেন আয়নের পরিবর্তনও সরাসরি বা ক্যারোটিড অ্যাওর্টিক বডির মাধ্যমে কাজ করে শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আবার কার্বন ডাইঅক্সাইড অধিক মাত্রায় ফুসফুস হতে নিষ্ক্রান্ত হবার ফলে হাইড্রোজেন আয়নের তীব্রতা হ্রাস পেয়ে শ্বসন হারকে কমিয়ে দেয়। আজকের আলোচনা এ পর্যন্তই। এই আলোচনার উপর ভিত্তি করে তোমাদের জন্য রয়েছে যথারীতি কিছু বাড়ির কাজ। প্রথমে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন।
শ্বাসহার কি, শ্বাসকেন্দ্র কি ও এদের সংখ্যা সহ নাম উল্লেখ করো। হেরিংব্রের প্রতিবর্ত ক্রিয়া কি। এরপর দুটো বড় প্রশ্ন রয়েছে। প্রথমে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমে স্নায়ুজ নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো এবং প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমে রাসায়নিক নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো। আজ তাহলে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফিজ।